ওই মানে মানে হয়েছে কি, সিগারেট না খেলে কেমন বুক ধড়ফড় করে, শ্বাস নিতে পায় না। নেশা হয়ে গেছে তো বন্ধুদের জেরে, সেই কলেজ লাইফ থেকেই চলে। এত বছরের সঙ্গী সিগারেটকে হুট করেই ছাড়া সহজ? না না, খুব সহজ। এই যে ফেলে দিলাম, আর জীবনেও ছুঁয়ে দেখব না। এই যে মাথা খাচ্ছি। রওশন সত্যি মাথায় হাত রাখে। আরিফা কিছু না বলে ঘরে ফিরে আসে। লোকটাকে কত বোঝায়, অথচ লুকিয়ে চুরিয়ে ঠিকই টেনে যায় এই বিশেষ শিশি। অবশ্য লোকটা ভুল বলেনি, এতদিনের নেশা এত সহজে কাটানো সম্ভব না। কি করা যায়? তার ভয় লাগে। তার বাবা বিড়িখোর ছিলেন, 12 মাস শ্বাসকষ্টে ভুগতেন। মা তো প্রায় ঝগড়া লাগাতো, বলতো এই বিড়ি তোমাকে শেষ করে দিবে। সত্যি শেষ করে দিয়েছিল। ওহে লাজুকলতা, রাগ করেছো কেন? একবারে তো সম্ভব নয়, তবে আমি চেষ্টা করছি। আগে দিনে 2 প্যাকেট যেত, এখন 1 প্যাকেট 2 দিন শেষ করি। তারপর একদিন ছুঁয়ে দেখবো না সিগারেট শলাকা, কারণ তখন ছুঁয়ে দেওয়ার জন্য তুমি থাকবে তো। আরিফা নিজেকে ছাড়িয়ে নেই রওশনের বাহুটোর থেকে। কাঠের দরজা ধারাম করে বন্ধ করে, খিল আটকে গা থেকে চাদর ফেলে দেয়। পড়ে যায় কারো কাজ করা শাড়ির আঁচল টুকুন। আরিফা আবাহন দেয়, আপনি না হয় এখনই ছুঁয়ে দিন আমাকে, আমি বাধা দিব না। তবুও ওই বিষাক্ত নিকোটিন ছুবেন না। পুরা কপালির দশা, এমন সুখকেও ভয় লাগে। কখন আবার দুঃখ ওরা খিড়কি দিয়ে হাত নাড়িয়ে দেয়। রওশনের মাথার ভেতর অদ্ভুত এক ধরনের পোকা হুলুস থুলুস বাঁধিয়ে দেয়। আরিফা কি বলল সে শোনেনি, শুনলেও তার মস্তিষ্ক গুরুত্ব দেয়নি। সে কাল বিলম্ব না করে আরিফাকে আলিঙ্গন করে, ফিসফিসি বলে, নিকোটিনের আর কতটুকু বিষক্রিয়া করতে পারে ম্যাডাম? আপনি তো এক পলকে আমার সারা অঙ্গে মরণ বিষ ছড়িয়ে দিলেন। এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে কখনো একা করে যাবেন না রওশন। নিষ্ঠুর দুনিয়ায় আপনি ছাড়া পোড়া কপালির আর কেউ নেই। কথা দিন যাবেন না। ওহে লাজুকলতা, তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার কই? উল্টাপাল্টা ভাবলে তুমি জল্লাদ বউ, আমার গর্দান নেবে আমি নিশ্চিত। রওশন কাছে টেনে নেয় রিফাকে। রিফা লাজুক হাসে। তার লাজুক অবৈ রওশনকে বেসামাল করে দেয়। আশ্চর্য লজ্জাবতী মেয়েটা, হারিকেনের আলোয় আফিম মিশিয়েছে নাকি? এত নেশা লাগছে কেন? রওশন হারিকেন লিভিয়ে দেয়, শব্দপনে কাছে টেনে নেয় লাজুক লতাকে। কালিসাজে রচিত হয় এক প্রণয় কথন। তোমার ছোলরে ফিরাইয়া দিছে রাবেরা? হ, ভ্যানাই দিয়া গেছে বাড়ি গাড়ি কইরা। মারছিল কি? আমারে তো কয় না, মুখটা ছাগলের লাহান বানাই রাখছে। জিগাইলেই খ্যাক খ্যাক করে, ভালো মানুষের জাত তো। সুরেলা হাসলো ক্ষীণ, বলল, আব্বার কি খবর, কান্দে কি? পায়ের দিক তাকালেই বাচ্চাগোর মতন কান্দে, পাগলের মতো বিলাপ করে। নার্সরে কয় বিষের ইঞ্জেকশন দিয়া হারে মাইরা ফালাইতে। তুই বলতে বলতে শান্তি বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদেন। সিনান বিরক্ত হয় ঢের। হাওয়া পেশাল না পাইলে আসল কথা ক। শান্তি বেগম নাক ঝেড়ে প্রস্তুতি নেন বলার। সুরেলা ওপাশ থেকে বলছে, পাগলামি করা অস্বাভাবিক কিছু না। হুট কইরা পা নাই হইলে কার না মাথা নষ্ট হইব। কয়েকদিন যাইতে দে, ঠিক হইব। কি আইবি হসপিটালে? না রে মা, কয়েকদিন পর পরীক্ষা না আমার। কিছুই তো পড়বার পারি নাই। অহন বইয়ের চোপা না দেখলে ফেইল করমু নিশ্চিত। তয় যাওয়ার চেষ্টা করমু নে। ভালো কইরা পড়, রেজাল্ট খারাপ হইলে জামাইয়ের নাম খারাপ হইব। হুম। শান্তি বেগম আমতা আমতা করেন। কিভাবে কথা পারবেন বুঝে উঠতে পারলেন না। সুরেলা কিছু সময় চুপ থাকলো, তারপর জানতে চাইল, তোর ছেলের শরীর কেমন? ওষুধপত্র ঠিক মতো খাওয়াইস? শান্তি বেগম খুশি হলেন। তার রাস্তা মেয়ে আসান করে দিল। সে বলল, খালি ব্যথার ওষুধ গিলে অন্যগুলো কিনেই না। গিলবো কি? কইলেই চাইতা ওঠে। ওহ না কইলে আমি বুঝি তো, ওষুধ কেনার টাকা কই পাইব? কোন থেন কর্জ কইরা আনছিল, হেডি তোর বাপের ওষুধ কিনতেই ফুরাই যাইতাছে। সুরেলার বুকের ভেতর আনচান করে। সে প্রায়শই ভাবে এই বিষয়ে। আবার অপারেশনে অনেক টাকা লেগেছে, মায়ের ছেলের চিকিৎসারও তো অনেক টাকা। তার উপর হাসপাতালে বিল, ওষুধপত্র। এত টাকা কোথা থেকে জোগাড় করবে? সে ভেবেছে কিছু টাকা মায়ের হাতে দিবে, কিন্তু মায়ের ছেলে জানলে আবার কিনা বুঝে কথা শোনায়। সে বলল, বিল কত হয়েছে রে? এখনো কয় নাই। তোর বাপের অপারেশন 30,000 অগ্রিম নিছিল। গেদা হিসাব কইরা কইল আরো লাখ দেড়েকের মতো লাগবো। আমাগর বেচলেও তো অত টাকা বাড়াইব না। চিন্তায় পাগলটার মুখের দিকে তাকাই থাকুন যায় না। সুরেলা ঠোঁট চেপে কান্না আটকে বলল, আমি কিছু দিলে নিবি? শান্তি বেগম মোটো আশা করেনি সুরেলা আগ বাড়িয়ে দিতে চাইবে।
সে ছেলের দিকে তাকায় ইতস্তত ভঙ্গিতে বলল, তুই কোন থেন দিবি? নিবি কিনা হেডা ক। দেয়ালে পিঠ ঠেকছে না, নিলে মরণ দশা। কত কত দিব? দিবার পারবো? তোর কত লাগবো হেডা ক। তোর জামাইয়ের কি অভাব নাকি? আচ্ছা শান্তি বেগম ছেলের দিকে দৃষ্টি স্থির রেখে বলেন, লাখ দুয়েক দিবার পারবি? আমি তো যাইতে পারবো না, তুই আয়সা নিয়ে যা। সে যেতে পারবে না এমন না, পরীক্ষা তো বাহানা মাত্র। তার যাওকে ব্যান করে দেওয়া হয়েছে। সুরেলার জবাব শোনার অভিপ্রায়ে শান্তি বেগম কিছু সময় পর বলেন, সুরেলা আমি না গেদা যাইবনি। অতগুলা টাহা অঘটন ঘটলে কাল সকালে গিয়ে নিয়ে আইবনি। কিছু ভেবে বলল, এখানে আসার দরকার নেই, তোর বাড়িতে থাকতে কোস, আমি দিয়ে আস মনে। শান্তি বেগম ভাবলেন কথা খারাপ বলে নাই, ওইখানে গেলে আবার গন্ডগোল না বাঁধে। সে সাই জানালো। সিনান ইশারা করে কিছু। শান্তি বেগম কাচুমাচু মুখ বানায়, সিনান চোখ পাকায়। শান্তি বেগম বাধ্য হয়ে সুরেলার উদ্দেশ্যে বলেন, হুনতাসিস দিকে দি ক। কইতাসি রূপসা মারেও হাতে হুনতে নিয়ে আসিস। মেলা দিন তো থাইকলো, অহন বাড়ি ফেরা দরকার না ক। সুরেলা এ প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। কাজের বাহানায় কল কেটে দিল। শান্তি বেগম অসহায় চোখে ছেলের দিকে তাকান। কি হয়েছে? কিছু কইলো না তো। কইলো না মানে কি? হ্যাঁ, দিন দুনিয়া ভুলে সিনান চেতে ওঠে। শান্তি বেগমের হাত থেকে ফোন ছিনিয়ে সুরেলার নাম্বারে কল লাগায়। তোর মায়েরে ক হ্যারে সাথে নিয়ে আসতে। আমি গেলে কিন্তু নতিজা খারাপ হইব কইলাম। শান্তি বেগম ফোন নিলেন না, খানিকটা রাগ দেখিয়ে বলেন, আমি পারবো না কইতে, তুই ক। দিন দিন কেমন স্বার্থপর হইতাছস বাপ, আগে তো এমন ছিলি না। অহন খালি নিজেরটাই ভাবিস। সুর ওই বাদতে কেমন আছে একবার ভাবছস? রূপসারে পালাই আসনের বুদ্ধি দিছিলি বইলা হ্যাঁ অপরাধী, অথচ তুই বউ নিয়ে দিব্যি আছস। বউরের মাথায় তুইলা রাহস। তুই রাগ দেখাইলেও আমি কমু। অহন যা কিছু হইতে আছে তার জন্য ওই পাকনা মাইয়া দায়ী। যখন কুত্তার মতো খাইটা তগর জন্য কিছু করছি তখন ভালো ছিলাম। অহন যেই নিজের ভালোর জন্য ভাবা শুরু করছি, অহন আমি খারাপ, তাই না? কইলাম আমি খারাপ, কি করবি কর। আর খবরদার হ্যার নামে কিছু কবি না, আমি কিন্তু সাইরা কথা কমু না। শান্তি বেগম চুপ থাকলেন। তিনি কোনো কালেই ভালো মা ছিলেন না। ছেলের কথার উপর কথা বলার সাহস অধিকার কোনোটাই ছিল না। এখন তো আরও নাই। বউ আইলে পোলারা মায়ের থাকে না, বইয়ের হইয়া যায়। আর এমনিতেও তার পোলা তো তার কোনো কালেই ছিল না। যেমন চাই করুক, তার কি? সিনান রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। টঙের দোকানে গিয়ে সিগারেট কিনলো 1 প্যাকেট। লাইটার চেয়ে নিয়ে সিগারেট ধরায়। এক বসেই পুরো 1 প্যাকেট খতম করে মেজাজ ঠান্ডা হলো না। মাথার ভিতর ধপধপ করে আগুন জ্বলছে। এই শীতে বরফ-পানিতে ঝাঁপ দিতে পারলে শান্তি লাগলো। মা কি একটিবারও শুধাতে পারতো না সে কেমন আছে? শ্বশুরবাড়ির সবাই কেমন আচরণ করছে? সুরলা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকলো, কিন্তু সেখানে কেউ নেই। আশ্চর্য, এই সাজবেলায় কোথায় গেল? বাইরে গেল তো বলে যেত। তাহলে সুরলা দোতলার ঘুরে নিচতলায় যায়, না কোথাও নেই। বাইরে গেল কি? কিন্তু তাকে না বলে তো যাওয়ার কথা না। সুরেলা শাশুড়ি ঘরে গিয়ে জানতে চাইল, আম্মা আপনার ছেলে কোথায় গেছে বলেছেন কিছু? সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। রেবেকা বানু নামাজ শেষ করে যায় নামাজেই বসে তসবি টিপছিলেন। সুরেলার আগমনে দরজার দিকে তাকান, জবাব দেন না। সুরেলা এগিয়ে এসে ঠান্ডা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে মাথা নুইয়ে বলে, আম্মা আমার না কেমন অস্থির অস্থির লাগে, একটু দোয়া করে দিন না। রেবেকা বানু মাথায় হাত রাখেন, বিবি করে ঠোঁট নাড়িয়ে দোয়া পাঠ করে ফু দেন 3 বার। সুরেলা হাসলো, চোখে পানি চলে এসেছে তার। ভাবিনি শাশুড়ি সত্যি দোয়া দিবে। সে তো ভাবতো ভদ্রমহিলা তাকে মিনিটে মিনিটে অভিশাপ দেয়। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে সুরেলা কি মনে করে ছাদে গেল। গুরুগম্ভীর গলা শোনা যায়, তার মানে ওখানেই আছে। সুরেলা হারিকেন উঁচিয়ে পুরো ছাদে চোখ বুলায়। ওই তো পানির ট্যাঙ্কির পাশে একটা বেতের চেয়ারে আইস করে বসে অপরটায় পা তুলে দিয়েছে। সুরেলা এগিয়ে যায়, যেন ফোনে কারোর সাথে কথা বলছে। মন্টু মিয়াকে টাইট দিলেই উগরে দিবে। এক কাজ করুন, লাঠি চার্জ না করে প্লাস দিয়ে পায়ের নখগুলো উপরে ফেলে দিন। তারই 2 দিন পর জিজ্ঞাসাবাদ করুন, কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, রমজান মিয়ার এক্সট্রা যত্ন নিয়ে সুস্থ করে তুলুন। ততদিন আমিও ঢাকায় আসছি, তাকে আপ্যায়ন আমি করব। নাওরিজ কানে ফোন রেখেই বা পাশে তাকায়। সুরেলাকে দেখে নাই এক পল।
ফোনে ওপাশ থেকে ভেসে আসে উনি তো আপনার চাচা, আপনি পারবেন কি আপ্যায়ন করতে? নরিচ হো হো করে হেসে উঠল। সুরেলা বাঁকা চাহনি নিক্ষেপ করে, পাগলের মতো হাসছে কেন? তার তো গা ছমছম করছে। নরিচ বলল, হয়তোবা হাত কাঁপবে, কষ্ট হবে, কিন্তু আমি কাজটা করব। সুরেলা চুপচাপ দাঁড়িয়ে। নরিচ ফোন রেখে দেয়, মাথার পেছনে দুহাত রেখে বলল, খুশি থাকার কথা ছিল, কিন্তু মুখটা হুতুম প্যাঁচার কোনো অংশে কম মনে হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ রিজ ভাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। নরিচ কিছু বলল না। সুরেলা চুপ করে যায়। নোমান মাহবুবকে দাফন করার পরে তিনি এক গাদার 4 ভাইকে নিয়ে যায়। সুরেলা জানতো এমন কিছু হবে, কিন্তু এরপর কি করণীয় মাথার খেলছিল না। কোন মুখে রিজ ভাইকে বলতো সিন ভাইকে ছাড়িয়ে আনতে? সুরেলা অতিরিক্ত চিন্তায় মূর্ছা যায়। অনেকবার বলতে চেষ্টা করেও বলতে পারেনি। সেদিন রাতে অনেকটা সাহস বুকে জমিয়ে তার বুকে মাথা রেখে কাতর স্বরে বলেছিল, সিন ভাইরে বাঁচান, আমি সুর সারা জীবন আপনার পায়ের নিচে পড়ে থাকবো। লোকটা কিছু বলেনি। আজ মা বলল ভাইকে সসম্মানে ফিরিয়ে দিয়ে গেছে। অনেকদিন পর সুরেলা প্রাণ ভরে শ্বাস নিয়েছে। সে জানে সিন ভাই ছাড়া পেয়েছে লোকটার জন্য। আমরা মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু ভুল করি যা আমরা করতে চাইনি। সবটা আমাদের নাগালের বাইরে থাকে, আমরা ভুলটা করে ফেলি। সবাই কিন্তু পরিস্থিতি বাধ্যবাধকতা খুঁজতে যায় না, সে শুধু মাথায় গেঁথে রাখবে ভুলটা আমি করেছি, কেন করেছি, কোন পরিস্থিতিতে পড়ে করেছি তা নিয়ে তারা ভাববেও না। কথা বোঝাতে পেরেছি? সুরেলা বুঝতে পারে, মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করে। নরিচ আবারও বলল, পরিস্থিতির শিকার, বাধ্যবাধকতা, আত্মরক্ষা, পিতৃরক্ষা, কোনো কিছুই আমাকে প্রভাব ফেলতে পারছে না। আমার মন শুধু এটা ধরে বসে আছে, সিনান সালেহের ছোড়া গুলিতে আমার আব্বার প্রাণনাশ হয়েছে। আমি চাইলেও এই ভাবনাকে মুছতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি। আমার মনে একটা দাগ কেটে গেছে। পরিস্থিতি যেমনটাই হোক, আইন অনুযায়ী ওকে শাস্তি পেতে হতো। হয়তোবা শাস্তির মাত্রা কমে যেত, 2-3 বছরের জেল। যাই হোক, তুই বলেছিলি বলেই আমি তাকে ঝামেলা মুক্ত করে দিয়েছি। আমি জোর জুলুম করব না, রাখবো না, তবে আমি চাই না ওর সাথে যোগাযোগ থাকুক। বাকিটা তোর ইচ্ছে। সুরেলা সময় নেয় না, বিমর্ষ মুখে বলে, আপনি যেমনটা বলবেন। আবারও পিন পতন নীরবতা। নরিচ হামি তুলে সুরেলাকে উসখুস করতে দেখে বলল, কিছু বলতে চাস? আমার 2 লাখ টাকা লাগবে। কেন নিব জানতে চাইবেন না? চাবি আছে না তোর কাছে? যত লাগে নিয়ে নিবি, আমাকে বলতে হবে না। না। সুরেলা লম্বা শ্বাস ফেলে। চলে যাবে নরিচ ডাকে। ডার্লিং। সুরেলা চোখে পানি আসে, ঝটপট মুছে নিয়ে সাড়া দিল, শুনছি। ডার্লিং, no matter how hard things get, I love you in every moment and I always will. নরিচ অতি স্বাভাবিকভাবে প্রত্যুত্তর করলো। অতি সহজ স্বীকারোক্তি তার। পরিস্থিতি যতই কঠিন হোক, মেয়েটিকে সে ভালো না বেসে থাকতে পারে না। সে ওরুতে চাপড় মেরে সুরেলাকে বলে, এখানে বস। সুরেলা কাঠপুতুলের মতো এসে বসে। নরিচ কোমরে হাত গলিয়ে দেয়। ঠান্ডা হাতের স্পর্শ সুরেলা ঠায় বসে। নরিচ নখ দাবিয়ে বলল, আজ কাতুকুতু লাগছে না? সুরেলা সে কথায় জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসতে কারণ লাগে বুঝি? অবশ্যই। আবার আপনাকে ভালো লাগতো কারণ আপনি দেখতে মাশাআল্লাহ সুদর্শন, বহুত টাকা পয়সা আছে, আলিশান বাড়ি গাড়ি। আমার শখ ছিল এইরকম কোনো বড়লোক বাড়ির বড় ছেলের বউ হব। অভাব অনটনের সংসার করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কথাগুলো মোটো মিথ্যা বলেনি সুরেলা। নিজেদের অভাবের সংসার থেকে সে অনেক শিক্ষা পেয়েছে। কে বলে টাকায় সুখ কেনা যায় না? যার টাকা নেই তাকে শুধিও সুখ কোত্থেকে আসে? নিষ্ঠুর জামানি, টাকাই সব, সবার আগে টাকা সত্য, তাহার উপর নাই। সুরেলা নাক টানে। নরিচ কোমর চেপে দূরত্ব ঘুচিয়ে নেয়। কি লোভী মহিলাকে ভালোবাসলাম,
কি জন্য ভালোবাসলেন? সত্যি বলবো নাকি মিথ্যা? মিথ্যা কেন বলবেন, সত্যিটা বলুন। বেসামাল হাত পিঠ জুড়ে দোলা দেয়। পরিষ্কার আকাশে হাস্যোজ্জ্বল চাঁদের দিকে চোখ রেখে নওরিজ বলল, ইউ আর দ্য মোস্ট হটেস্ট গার্ল আই হ্যাভ এভার সিন। তোর স্লিম হট ফিগার হেভি অ্যাট্রাকটিভ, বুঝলি? দেখলেই ভেতরে টর্নেডো বয়, কন্ট্রোল করা হেভি টাফ। এই যে তুই আমার উড়োতে বসে আছিস, আমি বাইরে থেকে শান্ত থাকলেও আমার মন তো বিছানার দিকে ছুটছে। তোকে বিছানায় ছুঁড়ে ফেলবো। সুরেলা মুখ চেপে ধরে চাপা স্বরে বলল। আপনার মতো অসভ্য মানুষ দুটো নেই। নওরিজের মুখ চেপে রাখলো। তার দুষ্টু চাহনি ঠিকই ভাষাহীন বলে যাচ্ছে অসভ্য কথা। সুরেলা মুখ ছেড়ে সোজা হয়ে বসে। দূর নীলিমায় টিপ টিপ করা তারকারাজির দিকে তাকিয়ে চুপটি বনে যায়। নওরিজ নিশ্চুপ। সুরেলা কোমরে সিতারা বরাবর আঙ্গুল ঘেঁষে দেয়। সুরেলা গা শিউরে ওঠে। নওরিজ বারংবার একই কাজ করে। সুরেলা দাঁতে দাঁত চেপে সহ্য করে। একসময় নওরিজ হাত সরিয়ে নিল। চুলের খোপা খুলে দিতে ঝলমলে কেশরাশি নদীর ঢেউয়ের মতো কিনারায় দোল দেয়। নওরিজ হাতের মুঠোয় ধরে ঘ্রাণ নেয়। আমার বন্ধুর সংখ্যা খুবই নগণ্য, নেই বললেও ভুল হবে না। প্রয়োজন পড়লেই দুই পক্ষের যোগাযোগ হয় আর কি। আমার খুঁতখুঁতে স্বভাবটা সবাই নিতে পারে না। অহংকারীভাবে আমি নিজেও অনুভব করি আমার মধ্যে অহংবোধ জাগে মাঝে মাঝেই। তোকে তো হওয়ার পর থেকে চিনি। নাক দিয়ে সর্দি পড়তো, হাফ প্যান্ট পরে গায়ে টই টই করে বেড়াতি, অন্যান্য বাচ্চাদের সাথে মারামারি করতি, ঝগড়া করতি। তোকে দেখলে নাক সিটকাতাম, মিথ্যে বলবো না। নওরিজ থামে। সুরেলা মুখটা ভোতা হয়ে যায়। নওরিজ চুল ধরে টেনে বলে, কিন্তু ওই দিন আমার কফির মগ ফেলে চূর্ণ বিচূর্ণ করে ভীতু মুখে কান ধরেছিলি। সেদিন কিছু একটা হলো বুকের ভেতর, মনে হলো কড়ির মগ না, আমার বুকটা খান খান হলো। তারপর খুঁতখুঁতে লাট সাহেব একজন বন্ধু পেল। তোর ঝগড়া, খ্যাক খ্যাক করে কথা বলা, প্রাণ ঢালা হাসি আমার ভালো লাগতো। মন চাইতো তোকে সামনে বসিয়ে গল্প করি। সেই জন্য আমি দিনের পর দিন বাড়ি পড়ে থাকতাম, মুখিয়ে থাকতাম কখন তুই আমার আঙিনায় ফিরবি। আমি তোর সাথে যত কথা বলেছি তত কথা আমি জগতের কারোর সাথেই বলিনি। সেই সময়টুকুন আমার জীবনের রঙিন পাতা, সেই মধুর সম্পর্কটুকু অক্ষত রাখতেই তোকে নিজের করা। ডার্লিং, আই লাভ ইউ। সে লাভ ইউ টু। চুলের গোড়ায় টান আরেকটু বাড়িয়ে দেয়। সুরেলা মাথা ধরে পড়ল। আমার উপর অনেক রাগ জমে আছে, তাই না? নওরিজ হালকা শব্দ করে হাসলো। না তো। ক্ষোভ? হুম। কি সুন্দর করে অস্বীকার করলেন, অথচ ভেতর ভেতর আপনি আমাকে সহ্য করতে পারছেন না। আমার প্রতি আপনার ক্ষোভ জমে আছে। আমি কি ভুল বলছি? নওরিজের কপালে সূক্ষ্ম ভাঁজগুলি তীর সমান। সুরেলা নাক টেনে বলল, আব্বার চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করছি আপনি আমার কথার পৃষ্ঠে শুধু হু হা করেন। হাবভাবে দায় সারা ভাব দেখা যায়। আম্মুও আমার সাথে কথা বলে না। রিন আপা তো বলে দিয়েছে আমি থাকলে সে আর কখনো এ বাড়িতে আসবে না। আপনার মনোভাবও আমি বুঝতে পারি। তোর বোঝার ভুল আছে। নওরিজ শান্ত অথচ গম্ভীর গলায় বলল। সুরেলা উঠে যেতে চাই। নওরিজ চুল স্বীয় হাতে পেঁচিয়ে আটকে রাখে। আমার মনে ক্ষোভ নেই, শুধু মনটা খারাপ, এই যা। আর আপনার মন খারাপের কারণ আমি, তাই তো? খুনির বোনের সাথে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, মন খারাপ তো হবেই। আব্বা মারা গেছে 8 দিন সবে, আমি কি ফ্যাক ফ্যাক করবো? উল্টাপাল্টা ভেবে নিজেই মন মতো কারণ দাঁড় করালে আমার কিছু করার নেই। নওরিজ যেতে চাই। সুরেলা কষ্ট পাই বহুত। নওরিজ চুল ছাড়ুন। আরও শক্ত করে টেনে ধরে। ব্যথের চোখে পানি জমে সুরেলার থম মেরে বসে থেকে বলল, আমাকে সহ্য করতে না পারলে সোজা সাপটা বলুন, আমি কিছু মনে করব না। আপনার রাগ, ক্ষোভ, বিরক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কিছু মনে করব না। নওরিজ খানিকটা ব্যঙ্গ করে। সুরেলা মিলান মুখে বলল, আচ্ছা, তা কোথায় যাবি? পরাণের চেয়েও প্রিয় ভাই সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মনে নেই?
হাতে পেঁচানো চুলের গোছা ছেড়ে দেয় নওরিজ। সুরেলা নাক টেনে উঠে দাঁড়ালো, চুলের খোপা বেঁধে নিয়ে খুবই স্বাভাবিক সুরে বলল, মস্ত বড় বাড়িতে মাথা গোজার জায়গার অভাব হবে না নিশ্চয়ই। আচ্ছা চলে যা, তোকে সত্যিই সহ্য হচ্ছে না। একটা রাত সহ্য করুন, সকাল হলে আর এ মুখ দেখতে পাবেন না। নওরিজ কিছু বলল না। পূর্বের মতো মাথার নিচে হাত দিয়ে খোলা আকাশের তারার ভিড়ে হারিয়ে যায়। সুরেলা ছাদ থেকে নিচে নেমে যায়। সুরেলা রাতটা শাশুড়ির সাথে কাটানোর পরিকল্পনা করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি, তাই এ ঘরেই আসতে হলো। সুরেলা চুপচাপ কাপড় বদলে বিছানার একধারে লেপ মুড়িয়ে শুয়ে পড়ে। বড়মুখী তো বলেছে সকাল হলে চলে যাবে, কিন্তু কথা হলো কোথায় যাবে? ভাইয়ের কাছে সম্ভব না। সেই ভাইকে লাখ দুয়েক টাকা দিতে চেয়েছে, লোকটা নিতে বলেছে। এখন টাকা নিবে কোন মুখে? সুরেলার মনে হলো অহেতুক কথা বাড়িয়ে নিজ পায়ে নিজেই কুড়াল মেরেছে। কি দরকার ছিল ওসব বলে লোকটার সাথে লাগার? উনি হয়তো ঠিকই বলেছিলেন, বাপের মৃত্যুতে মন খারাপ হবেই তো, সামলে উঠতে একটু তো সময় লাগবে। সেই বেশি বেশি ভাবছিল, সরি বলে মীমাংসা করে নিবে এখন। সুরেলার কেমন অস্থির অস্থির লাগছে, তার এ বাড়িতে দম বন্ধ বন্ধ লাগে। তার সত্যি এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খায়েশ জাগে, হাঁসফাঁস লাগে। বিদায় মুখের উপর থেকে লেপ সরিয়ে ফেলে। ঘরের লাইট নিভে গেছে। লোকটা কি এখনও জানালার ধারে? সুরেলা জানালার দিকে ফেরে, কই নেই তো। সে পাশে তাকায়, তড়িৎ করিতে মুখ ফিরিয়ে নেয়, চোখ মুখ শক্ত করে কাত হয়ে শোয়। একটু পর ঈষৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, এখনও চেয়ে আছে। আচ্ছা আধারিতে চোখ দুটো জলজল করছে। সুরেলা ঠোঁট চেপে ফোঁস করে শ্বাস ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন? কি কাল তো চলেই যাবেন, আজ রাতটা না হয় আমাকে নিয়ে যান। সুরেলার কান্না পাই বুঝতে পারে লোকটা তার খিল্লি ওড়াচ্ছে। সে চোখ মুখ শক্ত বানিয়ে উঠে বসে, পিঠে হাত দিয়ে কামিজের চেন নিচে নামিয়ে জামার গলা কাঁধ থেকে নামিয়ে দেয়। চিত হয়ে শুয়ে পড়ে। নবীর স্বাভাবিকভাবে শার্ট খুলে রাখে, বলিষ্ঠ দেহের আড়ালে সুরেলাকে লুকিয়ে নেয়। ঘাড়ে মুখ লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, পিঠে নিচে দুহাত গলিয়ে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেয়। সুরেলার শক্ত চাহনি স্লিং ফ্যানে নিবদ্ধ। লোকটা নজর না পেয়ে চাহনি পরিবর্তন হয়ে বুড়ো কুচকে নেয়। এক হাতে পিঠ ছুঁয়ে দিতে আশঙ্কিক দেহের কাঁপন অনুভব করে। লোকটা কাঁদছে, কিন্তু কেন? সে শুকনো ঢোক গিলে শুধালো, হয়েছে? সুরেলা বেশ কয়েকবার ডাকলো, কিন্তু সাড়া পেল না। নাকটানা আর ফোপানের আওয়াজ, শরীরের অস্বাভাবিক কম্পনে সুরেলা ঘাবড়ে যায়। এ কদিনে সে লোকটাকে একবারও কাঁদতে দেখেনি। সে লেপ টেনে উন্মুক্ত পিঠ ঢেকে দেয়, চুলের ভাঁজে হাত গলিয়ে হালকা করে টেনে দেয়। একটু পরে বলে, আব্বার কথা মনে পড়ছে? আম্মার জন্য ছটফট করছে। আম্মা এই কয়দিনেই কেমন হয়ে গেছে। আম্মার এমন দশা আমি সহ্য করতে পারছি না। নরিজ ঘাট থেকে মুখ তুলে বুকটায় মাথা রেখে বলে। সুরেলা তপ্ত শ্বাস ফেলে বলল, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, ঘুমান। নরিজ কান্নিস বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ নোনা জল সুরেলাকে ছুঁয়ে দেয়। সুরেলা নরম সুরে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে দিচ্ছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন। আম্মা আর তুই বাচ্চার জন্য পাগল হচ্ছিলি না? সুরেলা ভুরু কুচকে নেয়। নরিজ মাথা তুলে কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা বেবি নিব। আম্মা ওর পেছনে লেগে থাকবে, মন খারাপের সময় পাবে না। আপনার ইচ্ছে। হুম, আপনার ইচ্ছে? আপনিই তো বেবি চাইলেন জনাবা। সুরেলা চুপ থাকলো। আপনি বলেছিলেন চলে যেতে। আপনি যেতে চেয়েছিলেন। আমি রাগের মাথায় বলেছি। আমিও রাগের মাথায় বলেছি। আপনি আমাকে সহ্য করতে পারছেন না। সত্যিই পারছি না। সুরেলার চোখ টলমলো করে ওঠে। নরিজ চোখের পাতায় চুমু দিয়ে বলল, আপনার হটনেসে আমার জ্বলে যাচ্ছে। সুরেলা মুখ ফিরিয়ে নিয়ে বলে, আপনি কাঁদছেন অথচ মুখ দিয়ে অসভ্য কথা ঠিকই বের হচ্ছে। আপনি কি সত্যি আমার উপর রেগে? খুব রেগে। আমি থাকবো না এখানে। এসএসসি শেষ হলে ঢাকার ফ্ল্যাটে চলে যাব। আপনাকে ছোট্ট সুখের সংসার গড়ে দিব ইনশাআল্লাহ। আপনি এখনো কাঁদছেন? থামছেই না কান্না, খুব কষ্ট হচ্ছে। কোথায়? নরিজ বুকের বা পাশে দেখায়। সুরেলা ব্যস্ত হয়ে পড়ে। দুগাল চেপে ধরে চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। হুম। সুরেলা সযত্নে কাছে টেনে নেয়। এক নতুন সূচনার সূচিলগ্নে ভরসা হয়ে পাশে থাকার অঙ্গীকার দেয়। নরিজের কান্না থামে না আজ। বুকে জমা সবটুকু ব্যথা উগরে দেয় সহধর্মিনীর নিকট।
নিত্যদিনের মতো সূর্যি মামা ওঠার আগে সাত সকালে ঘুম থেকে ওঠে সুরেলা, পাশ ফিরে মানবের পানে তাকায়। মাংসল পেশিবহুল হাতটা গায়ের উপর সরিয়ে দিয়ে ঝুঁকে আসে, ঘুমন্ত লোকটার কপালে চুমু দেয়। চোখের কানিশ এখনো ভিজে, সে তা মুছে দেয় সযত্নে। ছোট ছোট করে ছাটা মিচমিচে চুলে আঙ্গুল গলিয়ে দেয় কতিপয় সময়। তারপর ছুটে যায় গোসলখানায়। গোসল সেরে ঘরে আসে, সোনেলি পাড়ের লাল শাড়ি গায়ে জড়ায়। নিত্যদিনের মতো আট পড়ে না, কুচি দিয়ে সাহেবী ভঙ্গিতে পড়ে। কুচি ঠিক করা দরকার, একা একা করা মুশকিল। তার জনব থাকতে কষ্ট করবে কেন? সুরলা বিছানার ধারে দাঁড়ায়, নিজ ঠান্ডা হাত উন্মুক্ত পিঠে রেখে ঠেলা দেয়। মিহি স্বরে ডাকল, নবরিজের আব্বা ও নওশিনের আব্বা যান, উঠুন না। ঠেলাঠেলিতে বিরক্ত হয় নওরিজ, খানিকটা রাগও হয়, তবে চোখ মেলতেই সব বিলীন হয়। হামি তুলে উঠে বসে। ডার্লিং, বিছানায় আয়, লুচ্চামি পাচ্ছে। মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, আর আপনি সকাল সকাল বাজে বকা শুরু করে দিয়েছেন। উঠুন, আমার কুচি ধরে দিন তো। সুরেলা শাসনের সুরে বলে, একদম পাকা কিন্নিদের মতো। নওরিজ টলতে টলতে উঠে আসে, হাঁটু গেড়ে বসে কুচি ধরে দিতে নিয়েও দেয় না। আমি গজে দিচ্ছি। একদম না। 2 দম। হ্যাঁ। সুরেলা তিরিং বিরিং করে। নওরিজ গুজে দেয় কুচি, খানিকটা দুষ্টুমিতে মেতে ওঠে। সুরেলা লাজে রাঙ্গা হয়, বিড়বিড় করে তুলোধনা করে। লাল বউটিকে হেব্বি হট লাগছে। নওরিজ পেটে সজোরে চিমটি কেটে বলে। সুরেলা নাক মুখ কুচকে নাই, পরিস্থিতি যেমনই হোক লোকটার লুচু কথা ফুরাবে না। কই বলতো সকালে শিশির ভেজা স্নিগ্ধ শোভন লাল গোলাপের মতো লাগছে, তা না হট হট লাগছে। নরিজ আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। সুরেলা সোনার চাবির গাছি আঁচলে বেঁধে বেরিয়ে পড়ে তার সোনার সংসার সামলাতে। পুরো সংসার এখন তার কথাই চলে। এ রাজমহলে ঘোষিত রানী সে। শাপলা ইলিশ মাছের চাকা বানায়। আরে আরে, সামনে শিলপাটায় সরিষা বাটতে থাকে। জুবিন ভাইকেও দেখে নাই। জুবিন ভাই দেখে তার সিন ভাইয়ের কথা মনে পড়ে। চাচি বা সুরাপাইকে শিলপাটা নামাতে দেখলে সিন ভাই বিরক্ত মুখে বলতো, কি বাটা লাগবো দে, আমি বাইরটা দিই। শাপলা আশেপাশে থাকলে রসিকতা করত, টিপ্পনি কাটতো। তখন সিন ভাই শিলপাটা ছুঁড়ে মারার হুমকি দিত, আর সে ভয়ে ছুটে পালাতো। তার ছাড়া কোনো ভরসা নেই, মারতে পারে। একবার তো টেংনি ধরে পুকুরে ছুঁড়ে ফেলেছিল। তখন সে খুব ছোট ছিল। সে আর সুরাপা মিলে সিন ভাইয়ের বিড়ির প্যাকেট থেকে বিড়ি চুরি করে আগুন ধরিয়ে টেনেছিল একবার, তাই শাস্তি দিয়েছিল। শাপলা হুট করে হেসে ওঠে। জুবিন ভুরু উঁচিয়ে বলে, ডাইনির মতো হাসছিস কেন? সে কি ভয় পাইছিলাম জানো? পৌষ মাসা শীতে ঠান্ডা বরফের লাহান পানিতে হাবুডুবু খাইছে দুজন। সিন ভাইয়া ইয়া বড় লাঠি নিয়া ঘাট পাড়ে বৈশা ছিল, উঠলেই পিঠে ভাঙবো। আমরা দুজন ডরে ঠান্ডা পানির ভেতর কুহু কুহু করতেছিলাম। পানি খাইয়া আমার প্যান্ট ঢোল হয়েছিল, মনে হইতেছিল 8 মাসের পোয়াতি। সেদিন সারা বেলা পুকুরেই ঘাপটি মাইরাছিলাম। সিন ভাইয়ের একটুও দয়া হয় নাই, পুরাই খারুস। এত জাল্লাও রসকস নাই, খালি খ্যাক 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 খ্যাক। চাচি যে কি খাইয়া হেতিরে পেটে ধরছিল। শাপলা ডাকলো না, হেসে গড় করে পেটের সব কথা বলে দিল। শাপলা হেসে গড়াগড়ি খায়। জুবিনের মুখে অবশ্য হাসির ছিটে ফোটাও নেই। গম্ভীর মুখে সরিষে বাটা তুলে পাটা ধুয়ে রাখে। শাপলা মাছ ধুয়ে রান্না চড়ায় আর বকর বকর করে। তার বকর বকরে বিরক্ত হয়ে জুবিন বাজখাই গলায় ধমকে ওঠে, বাচ্চালের মতো বকবক করিস। বাচ্চালের মতো কেন বলছিস? তুই তো বাচালি। একদণ্ডি চুপ থাকবে না? ছাগলের মতো অনার্গল ম্যামা করে যাবে। অসহ্যকর, মাথা ধরে গেছে আমার। আরেকটা কথা বললে মুখ সেলাই করে দেব। বেয়াদব, চুপচাপ কাজ কর। শাপলার হাসি হাসি মুখ কাল হয়ে যায়, চোখে পানিও আসে। রাগ হয় নিজের উপর। তুই কেন তো কথা কইস শাপলা? চুপ থাকবার পারিস না? অন্থেন একটা কথাও কবি না। নিজেই কইব তোর তোতা পাখির মতন মিষ্টি মিষ্টি কথা আমার ভাল লাগে, আর এখন ধমকান হইতেছে। কইলাম না কথা, কি হইল? কথা না কইলে মানুষ মরে? মানুষ না মরলো আমি তো মরমু। পেট ফুললাম মইরা যাবো কথা কইতে না পারলে। এক একাই বিড়বিড় করে শাপলা, নাক টেনে টেনে কাঁদে। কি ধমকটাই না দিল! আমার বুক এখনো দরফর দরফর করতেছে। যদি কিডনি ফিডনি অ্যাটাক হইয়া মরতাম, ক্যাডাই ধাইবার নিত ওই কানা মাস্টার। থেমে যায় শাপলা, পেছন ফিরে ক্যাবলা কান্তের মতো হেসে বলল, মর আর কমু কি আর কষি কি? ও জুবিন ভাই, তোমারে কই নেই তো
আমগর স্কুলে এক জাতের অঙ্কের মাস্টার আছে। হ্যাঁ রেই কইছি। জানো মাস্টার কি করছে? আমারে কইছে শাহজাহানের বউয়ের নাম কি? আমি কইছি তারা বানু। অমনে ই ক্লাসের ব্যাগকে দাঁত বাইর কইরা হাইসা দিছে। ইহানে আমার কি দোষ তুমি কও? আর হে চশমা পরা কানা মাস্টার আমারে 3টা বেতের বাড়ি দিছে। আই তোমার স্কুলে পড়মু না।